সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট 2024 এক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো। মূলত আন্দোলনটি ছিল ছাত্রদের আন্দোলন। তাদের দাবি ছিল যে শিক্ষা শেষে চাকরি বাকরির ক্ষেত্রে কোটা নয়, মেধাভিত্তিক চাকরি হতে হবে, এবং সেটা যখন ফয়সালা হয়ে গেল তারপরে আন্দোলন থামল না। বিভিন্ন ওই আন্দোলনের সঙ্গে বিগত আমলে যেসব রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারের পতনের সময় বিভিন্ন আন্দোলন করেছে বিভিন্ন ইস্যুতে, এবং তারা ব্যর্থ হয়েছে, তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সেই আন্দোলনকে এক দফায় এক রূপ দিল এবং স্লোগান তুলল যে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা সরকার পতন হলো এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। যাই হোক, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ আনিত হলো তা হচ্ছে সুশাসনের পরিবর্তে চরম দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, হত্যা, এ ধরনের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হলো এবং এই সব অভিযোগগুলোই জাতির সামনে উপস্থাপন করা হলো যে এই সব কারণেই আজকে জাতি ঐক্যবদ্ধ এবং শেখ হাসিনা সরকার পতন ঘটাতে বাধ্য হয়েছে। পরবর্তীতে 5ই আগস্টের পর 3-4 দিন সরাসরি এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী। অতঃপর 8 জুলাই আমাদের গর্বিত ব্যক্তি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। কিন্তু তারপরও কি হয়েছে, এবং এই অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়া হলো যে তিনি ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ 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 বলতে বলতে গোটা দেশের বাতাসে গোটা দেশব্যাপী যেন অনুরণিত হচ্ছে শুধু ফ্যাসিবাদ 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 একটা শব্দ। কিন্তু আসলে যে কোনো বিবেকবান মানুষ আমরা চিন্তা করে দেখি তো যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনয়ন করা হয়েছে সেসব অবস্থা থেকে জাতি কি এখন মুক্তি পেয়েছে? 6 মাস হতে চলল। এটা তো হওয়ার কথা ছিল না। যখনই শেখ হাসিনা সরকারের পতন হলো তখন তো জনগণকে আশ্বস্ত করা হলো যে শেখ হাসিনা সরকার আমলে যা চলেছে, বাক স্বাধীনতা, মানুষ কথা বলতে পারেনি, মিডিয়াগুলো কথা বলতে পারেনি, তারপর রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা গুম, খুন, হত্যা, অনেক কিছু হয়েছে, দুর্নীতি হয়েছে। কিন্তু এখন ওই খুন কি বন্ধ হয়েছে? আইনের শাসন কি চলছে? দখলবাজি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি কি বন্ধ হয়েছে? সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনিত হয়েছিল তার চাইতে অনেক অনেক গুণে বেশি বেড়ে গেছে। এবং এই সরকার কি দেশের মানুষ কীভাবে জীবনযাপন করতেছে, আইনের শাসন পাচ্ছে কিনা, তাদের অধিকার পাচ্ছে কিনা, তাদের সম্পদ সুরক্ষিত কিনা, তারপর মানুষের সম্পদ অন্যের দ্বারা লুট হচ্ছে নাকি, দখলবাজি হচ্ছে নাকি, এই সরকার কি একটি দিক খেয়াল রাখছে না কোনো দিক নিয়ন্ত্রণ করতে পেরেছে বা করছে? শুধু একটি টার্গেট, যে কি করে একটা মিশনের দিক একটি পথেই যাচ্ছে, যে
কিভাবে ওই ৭১ সালের চেতনাকে ধ্বংস করা হবে, করতে গিয়ে দেশের আজকে ১২টা বেজে গেছে। তাহলে যেসব অভিযোগে শেখ হাসিনার পতন হলো, ওই অভিযোগগুলো এখনো যদি বিদ্যমান থাকে, যদি বিদ্যমান তো আছেই, এবং তার কত গুণ যে বেড়ে গেছে তা তো বলার কথা নয়। তাহলে এই সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনী পরিবেশ তৈরি করবে, যে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে, নাহলে একের পর এক বিভিন্ন ইস্যু দাঁড় করাচ্ছে আগার দিকে, যার ফলে যখন এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে দুর্বলতা বুঝে গেছে দেশের টাউট পাটপাত দালালেরা, তাদের কর্মকাণ্ড বিস্তার লাভ করছে ক্রমাগতভাবে প্রতিদিন, যার জন্য সাধারণ মানুষের অস্বস্তির শেষ নেই। আজকে এই জন্য সাধারণ মানুষ আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সরকার এদিকে নজর নেই। তার কিছু উপদেষ্টারা আবল তাবল প্রতিদিন কথাবার্তা বলছে, তাদের কথাবার্তার কোনো ধারাবাহিকতা নাই, এবং ছাত্র সমন্বয়ক যারা আছে, যারা এই সরকার তাদের নীতি নির্ধারক মনে করে, যাদের দ্বারা এই সরকার প্রভাবিত, তারা তো কারোর প্রতি শ্রদ্ধাশীল নয়। তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য যেভাবে দেশের শ্রদ্ধাশীল ব্যক্তিগুলোকে অপমানিত করছে, তা অবর্ণনীয়, লজ্জাজনক। তাহলে আমরা কোন সরকার এখন পেলাম, আর কিভাবে আমাদের দেশ চলছে? আজকে কথিত অথবা অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের দ্বারা এই সরকার প্রভাবিত। অবশ্য ঠিক আছে, মাঠ পর্যায়ে জামাতে ইসলামের কোনো ঔদ্ধত্য দেখা যাচ্ছে না, কিন্তু এই সরকারের পলিসি মেকার জামাত ইসলাম, তাহলে সরকারকে কেন পরামর্শ দিচ্ছে না যে রীতিমতো তো ধর্মেই আছে যে নিজের সম্পদ নিজের কাছে যেমন, অন্যের সম্পদকে সেভাবেই সুরক্ষা দিতে হবে। কিন্তু আজকে অন্যের সম্পদ অবৈধভাবে লুটপাট হচ্ছে, সরকার নীরব। তাহলে জামাত ইসলামের নীতিটা কোথায়? কেন জামাত ইসলাম সক্রিয় হচ্ছে না যে প্রত্যেকটা মানুষের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য? কেন কারোর সম্পদ কোনো লুটপাট হয়ে গেলে এখানে কোনো প্রতিবাদ নাই, আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোন সক্রিয়তা নাই এগুলো দেখার জন্য? জামাতে ইসলামেরা ইসলাম ধর্মের রাজনীতি করে, তারা কেন সরকারকে কড়া প্রতিবাদ জানাতে পারছে না যে সরকার ব্যর্থ, সরকার মানুষের ধন সম্পদ রক্ষা করতে যে সরকার পারে না, সে সরকার থাকার কোনো অধিকার নেই, এ কথা কেন বলছে না? অর্থাৎ পরোক্ষভাবেই লুটপাট যারা করছে, এই লুটেরা দলকে তো সমর্থন দিয়ে যাওয়া, এটা কোনো ধর্ম স্বীকৃত, কোনো ধর্মসিদ্ধ, না ধর্ম সমর্থিত? তাহলে তারা ধর্মের নামে কি মানুষকে শোনাচ্ছে? এইখানে আমার কথা শুনে যারা উপলব্ধিহীন, অনুমতিহীন, যাদের বিচার বিশ্লেষণ নাই, যারা কেবল মানুষকে গালিগালাজ করতে জানে, তারা মনে করবে আমি জামাতের বিরোধিতা করলাম। আরে ধর্মভিত্তিক দল হিসাবে আমি তো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এ দাবি করতেই পারি, কারণ
সরকারকে পরোক্ষভাবে পরিচালনা করতেছে জামাত ইসলাম। আর কিছু লোক হয়েছে ফেসবুকে, তারা আবার সক্রিয় কর্মী হয়েছে বিভিন্ন দলের, পোশাকে আশাকে চাল চলনে অত্যন্ত মনে হচ্ছে শিক্ষিত মানুষ, কিন্তু যারা প্রতিপক্ষের সমালোচনার ক্ষেত্রে শুধু অশালীন ভাষা, নোংরা ভাষাগুলো যারা বলতে জানে আর কিচ্ছু জানে না, এই ধরনের প্রতিহিংসা পরায়ণ লোকেরা আবার হয়েছে ওই সব দলগুলোর কর্মী। বাহ, এদের দ্বারা তো কোনো ভোটের রাজনীতি হবে না। এরা মনে করে যে অন্যকে গালিগালাজ করতে পারলেই আমি বড় নেতা, আমি বড় কর্মী, আমি একনিষ্ঠ কর্মী, আমি ত্যাগী, আমি পরীক্ষিত। এদের পুঁজিটাই এরাই আবার বিভিন্ন দলের নীতি নির্ধারক। আর জামাত ইসলাম তো এমনও বোঝা দরকার যে একজন অপরাধ করলে তার জন্য আরেকজন অপরাধী হতে পারে না। যারা দুর্নীতি করছে, যারা খুনের সঙ্গে জড়িত, তাদের বিচার হোক, এটা আমি চাই। কিন্তু এমনও লোক আছে আওয়ামী লীগেরই, আবার বড় মাপের নেতা আছে, কর্মী আছে, যারা 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 15,000 টাকার কোনো সুযোগ সুবিধা নেয় নাই। আমি গর্ব করে বলতে পারি তার মধ্যে আমি একজন, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। অথচ আমি কথাবার্তা বললে আমাকেও বিনা বিচারে ওই জামাত বিএনপির কিছু কর্মীরা গালিগালাজ করে। এরাই নাকি আবার অভ্যুত্থান ঘটালো, তারাই আবার বিভিন্ন লুটপাটের সঙ্গে এখন জড়িত। বাহ, এখানে এখানে জামাত ইসলাম কোনো প্রতিবাদ নেই। অর্থাৎ কেউ অপরাধ করলে তার সঙ্গে সবাইকে অপরাধী বানাচ্ছে, এটা তো ধর্মসিদ্ধ নয়, ধর্ম সমর্থিত কোনো নীতি নয়। তাহলে কে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে আর কে অধর্ম নিয়ে, কে নীতি নিয়ে, নীতি নৈতিকতা নিয়ে, কে অনৈতিকতা নিয়ে? কাকে বলি ফ্যাসিবাদ আর কাকে ফ্যাসিবাদ বলি না? এমন একটা অভ্যুত্থান হয়ে গেল, যে অভ্যুত্থান স্বীকৃতি পাওয়াই কঠিন অভ্যুত্থান নামে, এক বিতর্কিত অভ্যুত্থান। আর হবেই তো, যে অভ্যুত্থানের মাধ্যমে পূর্বের সরকারের সে অভ্যুত্থানকে এদের ভাষায় যে কারণে অভ্যুত্থান হয়ে গেল, পূর্বের সব কর্মকাণ্ডই যদি পরবর্তীতে আরো দ্বিগুণ হয়ে বেড়ে যায় তার ধারাবাহিকতা, তা এটা তো অভ্যুত্থান হতে পারে না। একটা পরিবর্তন যে অভ্যুত্থান নিয়ে আসতে পারেনি, বরঞ্চ অপকর্মগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে, আরো বিকশিত করেছে, সে অভ্যুত্থান তো বিতর্কিত হবেই। আজকে তাই হচ্ছে। এবং অভ্যুত্থানের পরে পরবর্তী যে সরকার রাষ্ট্রের দায়িত্ব নেই, সেই সরকার যদি পূর্বের কর্মকাণ্ডগুলোকে বন্ধ করতে না পারে এবং নতুন কিছু সূচনা করতে না পারে, তার দ্বারা অভ্যুত্থানের আদর্শটা কিভাবে সুরক্ষিত হবে? কাজে সরকারের চিন্তাভাবনাটাই তো অভ্যুত্থানের স্বার্থের আদর্শের অনুকূলে নয়, যার জন্য এই অবস্থা, যার জন্যই অভ্যুত্থান বিতর্কিত। কাজে এই থেকে সাবধান হতে হবে। যদি এর পরেও যদি এই কর্মকাণ্ডগুলো, এই লুট পাট, খুন, গুম, হত্যা, মব কিলিং, মব জাস্টিস যদি চলমান থাকে, রাষ্ট্রীয় সেক্টরগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলো যদি সক্রিয় না হয় জনস্বার্থে, তাহলে অভ্যুত্থানের গৌরব করবে কি হবে? কাজে অভ্যুত্থানের গৌরবকে রক্ষা করতে গেলেই দেশটাকে এখন অত্যন্ত মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে,
সুশাসনের পক্ষে পরিচালিত করতে হবে, রাষ্ট্রকে কার্যকর করে তুলতে হবে। নচেত অভ্যুত্থান, 5ই আগস্টের অভ্যুত্থান একটা ব্যর্থ অভ্যুত্থান, বিতর্কিত অভ্যুত্থান, প্রশ্নবিদ্ধ অভ্যুত্থানে পরিণত হবে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবেই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।